লিডার হন, যার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে, তিনি সবসময় সময় থেকে একটু বেশি এগিয়ে ভাবেন, তার মধ্যে যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার একটা প্রবণতা থাকে। বাংলায় তখনও কম্পিউটার আসেনি। চুঁচুড়ার একেবারে ছোট্ট একটা গ্যারেজ থেকে, সেখান থেকেই শুরু হয়েছিল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, কোনো কম্পিউটার ছাড়াই। কিভাবে দাঁড়িয়ে সেই জায়গায় তিনি ভেবেছিলেন যে কম্পিউটারই ভবিষ্যৎ। সত্যমদা আমাদের সঙ্গে রয়েছেন। সত্যমদাকে শুধু শিল্পপতি বলে পরিচয় করালে তার সম্পর্কে কিছুই বলা হয় না। একাধারে শিল্পপতি, তার সঙ্গে শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব কিছুর মেলবন্ধন তার মধ্যে রয়েছে। সত্যমদার সাথে কথা বলবো, জেনে নেওয়ার চেষ্টা করব সেই সত্যমদাকে যাকে হয়তো আমি, আপনি, আপনারা কেউই চেনেন না। আসুন কথা বলি। যেটা দিয়ে আমি শুরু করলাম, যে লিডারশিপ কোয়ালিটি যার মধ্যে থাকে, সেই কিন্তু যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে পারে। সেই সময় দাঁড়িয়ে তখন কিভাবে মনে হয়েছিল যে কম্পিউটারই ভবিষ্যৎ? এটা মনে হয়নি কখনো, তাই একদম ফ্লুক, ট্রাস্ট মি, কোনো মনে হয়নি। জাস্ট তখন আমাদের সময় সবাই কম্পিউটার শেখার তো ব্যাপারই ছিল না। ওই মাধ্যমিক পাশ করে বা হায়ার সেকেন্ডারি পাশ করে টাইপ শেখার একটা প্রবণতা ছিল, টাইপ শিখতে যেত। তো আমার মনে হয়েছিল টাইপ শিখবো না, আরও কিছু বেটার কিছু হলে বেটার হয়। তখন কম্পিউটার শব্দটা শুনেছিলাম, যে কম্পিউটার বলে একটা ব্যাপার আছে এবং সেটা হয়তো আসতে পারে, এটা শিখলে হয়তো সুবিধা হবে। তো নিজের শেখার তাগিদ থেকে একটা ইনস্টিটিউশন তৈরি করার পরিকল্পনা, কারণ ইনস্টিটিউশন নেই, তো নিজের শেখার তাগিদ থেকে ইনস্টিটিউশনের শেখার করার পরিকল্পনা, এবং সেখানে 6 জন ছাত্রকে ডেকে নিয়ে, বলতে গেলে কারণ আমি টিউশন করতাম, মানে তাদেরকে নিয়ে একটা গ্রুপ ফর্ম করে সেখানে একজন টিচারকে দিয়ে ওই কম্পিউটার একটা শেখার একটা জায়গা তৈরি হলো। তারপরে মাথায় হলো এটা যদি আমরা, তাই তো অনেকে খোঁজ খবর নিচ্ছে যে কি করে শেখা যায় বা আরও এখানে আমরা শিখতে পারি কিনা। তখন মনে হলো যে অনেকের জন্য শেখানো যেতে পারে আরও, তো তাহলে একটা ইনস্টিটিউশন ফর্ম করে দেখা যাক। তখন একটা ইনস্টিটিউশন ফর্ম হলো, সেটাই হচ্ছে প্রথম কম্পিউটার ট্রেনিং সেন্টার অফ বেঙ্গল, দ্য ইনস্টিটিউট অফ কম্পিউটার ইঞ্জিনিয়ার্স ইন দ্য ইয়ার অফ 1985। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব মিলিয়ে একটা বিশাল কর্মযজ্ঞ, কর্মকাণ্ড। কিন্তু শুধুমাত্র এই কর্মকাণ্ডই তো সব শেষ নয়। কোথাও একটা সামাজিক বিভিন্ন মাধ্যমেও আপনি জড়িত রয়েছেন, সামাজিক বিভিন্ন কাজকর্ম করে চলেছেন। সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করেন? সময়টা আছে, সময় আমার মনে হয় যে ইচ্ছা থাকলেই সময় হয়। ওকে, ইচ্ছাটা হচ্ছে জরুরি, যে আমার কি ইচ্ছা আছে সেটার উপর ডিপেন্ড করে। আমি দেখেছি সময়টা কোনো বাধা হয়ে দাঁড়ায় না, এবং আমি যে সব কিছু নিয়ে খুব বকডাউন থাকি বা আমার সময়ের অভাবে আমি খুব ভুগি বা আমি যে ভীষণভাবে টায়ার্ড ফিল করি, একদমই তা নয়। আমার মনে হয় যে অগাধ সময়, এবং এই অগাধ সময়টা কাজে লাগালে বিভিন্নভাবে লাগানো যায়। আপনার এই যে সুবিশাল সাম্রাজ্য ছড়িয়ে রয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব মিলিয়ে সমস্ত স্টুডেন্টদের চোখে আপনি আইকন। একজন লিডারের কি কি ভূমিকা, কি কি কোয়ালিটি থাকা উচিত বলে আপনার মনে হয়? একটু না, মানে একজন লিডারকে প্রথম যেটা কোয়ালিটি থাকা উচিত, যে সবাইকে নিয়ে চলার একটা কোয়ালিটি, সবাইকে নিয়ে চলতে হবে। ওকে, এটা একটা কোয়ালিটি থাকতে হবে। লিডারকে অনেস্ট হতে হবে, হ্যাঁ, লিডারকে সবাইকে সমান চোখে দেখতে হবে, হ্যাঁ, এবং তার ভেতরে কতগুলো ইন্টিগ্রিটি থাকতে হবে, তার ভেতরে একটু আগে মানে দেখার একটা চোখ থাকতে হবে। এইগুলো থাকলেই একটা লিডার হওয়া যায়। এবং সবথেকে বড় কথা যে এটা অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, এই দুটো কম্পোনেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ লিডারশিপ। শিক্ষাক্ষেত্রে আপনার এই যে কন্ট্রিবিউশন, আপনি তো ফার্স্ট জেনারেশন যে এই ব্যবসায় এসেছেন, শিক্ষা নিয়ে এই যে ব্যবসা, সেই ব্যবসার ক্ষেত্রে আপনিই প্রথম জেনারেশন। কোথাও কি এটাও তো একটা লিডারশিপ কোয়ালিটি? কিভাবে ভেবেছিলেন সেই সময় দাঁড়িয়ে? এটা বললাম না, এটা সিদ্ধান্ত ঠিক নয়, এটা একদমই সিদ্ধান্ত নয়। এটা একটা সেই কিছু একটা শুরু করেছি, তারপরে আমার সঙ্গে বিভিন্ন মানুষ ইনভলভ হয়েছেন, হয়তো আমার লিডারশিপটা বেটার ছিল, আমি তাদের নিয়ে চলতে পেরেছি, চলতে শিখেছি, চলতে চলতে আজকে এখানে এসে পৌঁছেছি। তার জন্য কোনো পরিকল্পনা বা তার জন্য কোনো এক্সট্রা ভাবনা, তার জন্য কোনো এক্সট্রা এফোর্ট আমাকে কিন্তু সেইভাবে কখনো দিতে হয়নি। আমার মনে হয়েছে, এখন মনে হয় যেন যে ঈশ্বর হয়তো আমাকে পাঠিয়েছিলেন যে এরকম একটা কিছু করার জন্যে, এবং আমাকে করতে নির্দেশ দিয়েছেন। আমি তার পথ অনুসরণ করে আমি সেই নির্দেশ পথে চলছি, এবং এই চলার পথে খুব বেশি বাধা বিঘ্ন এটসেট্রা আমার কাছে কখনো আসেনি, এবং আমার সেরকম কিছু মনেও হয়নি। আমি খুব স্মুথ জার্নি আমার, এবং সেই জার্নিটা মানে যতদিন আমি পারবো, আমার শরীর পারবে, ততদিন এই জার্নিটা চলতে থাকবে। এবং হয়তো তার জন্য ভেতরে আরও কিছু ইনস্টিটিউশন বিল্ড করবো, আরও কিছু কাজ করব, মানুষের জন্য কাজ করব। এখন আরও মনে হয় কি জানো, এখন মনে হয় যে এই বিজনেসের থেকেও
আমি যদি আরো বেশি মানুষের কাছে পৌঁছতে পারতাম, আরো বেশি আমি মানুষের আমি জন্য এই কাজ করতে প্রশ্নটাই পারতাম। আসতে চাইছিলাম যে একজন ব্যবসায়ী তিনি যখন ব্যবসার কথা ভাবেন, সফল ব্যবসায়ী যিনি, সবসময় তিনি চান যে কিভাবে তার ব্যবসা, তার সাম্রাজ্য আরো বেশি বাড়ানো যায়, কিন্তু আপনার মুখে বারে বারে ঘুরে ফিরে আসছে বিভিন্ন রকম বিলো পভার্টি লাইন, যারা দারিদ্র্য সীমার নিচে রয়েছে, এই সমস্ত স্টুডেন্টদের নিয়ে, এই সমস্ত শিশুদের নিয়ে আপনি শিক্ষার কথা ভেবেছেন। সত্যম রায় ফাউন্ডেশন কাজ করে চলেছে এই আমি খুব বিষয়টা। ভালোবাসি অ্যাকচুয়ালি এটা, মানে আমার মনে হয় যে এইসব মানে কিছু কিছু মানুষের জন্য আমি যতটা পারি কাজ করতে পারি। ধরো আমি যেটা করেছি এতদিনে সেটা হচ্ছে স্টুডেন্টরা পড়াশোনা করছে, তারা এখান থেকে পাশ করছে, পাশ করে তারা কোনো জব করছে বা নিজেরা কিছু ডেভেলপ করছে, তারা অন্য মানুষের জন্য হয়তো জব ক্রিয়েট করছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সব স্টুডেন্টরা হয়তো একটা ফ্যামিলি টেক কেয়ার করছে, তারা হ্যাঁ একটা বৃহত্তর ফ্যামিলি টেক কেয়ার করছে, তারা সোসাইটিকে এটা টেক কেয়ার করছে। এটা করতে করতে হয়তো মাল্টিপল হতে 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 মিলিয়ন্স হয়ে গেছে, এবং সেটা তো একটা দিক। এবং সেটা হয়তো তার সঙ্গে কিন্তু একটা ব্যবসায়িক স্বার্থ জড়িত এখানে, কারণ হচ্ছে যে তারা কিন্তু এখানে পড়ছে, তার জন্য ফিস পে করছে, ফিস পে করে তারপরে তারা একটা সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, তারপর নিজেরা কিছু করছে, তারা তার ফ্যামিলিকে দেখছে, সমাজকে দেখছে। কিন্তু আমার একটা মনে হয় যেন একদম নিঃস্বার্থভাবে যদি আমি আরও কিছু করতে পারতাম, যে সেখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার থাকবে না, আমি প্রত্যেক মানুষের জন্য, বিলো পভার্টি লাইনের যারা আছে তাদের জন্য আমি নিঃস্বার্থভাবে কাজ করতে পারবো। এবং সেটা আমি এনকারেজড হয়ে, আরও আমার সঙ্গে যারা সহকর্মী আছেন তারাও অনেক সময় খুব ভালোবাসেন। ইভেন স্টুডেন্টরা প্রচুর কাজ করতে ভালোবাসে, এই ধরনের কাজ করতে স্টুডেন্টরা খুব লাইক করে। এবং আমি দেখেছি কিছু একটা বললে যে আমি এটা কোনো স্কুল টেক ওভার করবো, বা কোনো একটা কমিউনিটি স্কুল বিল্ড করবো, বা কোনো একটা টি গার্ডেনের মধ্যে কোনো একটা জায়গাতে হয়তো 500-700 বাচ্চা নিয়ে কিছু একটা কাজ করবো, বা এরকম কোনো একটা আইলা বা কোনো কিছু ঘটেছে সেখানে স্টুডেন্টদের নিয়ে সেখানে মুভ করে তাদেরকে হেল্প করা, এটা কিন্তু স্টুডেন্টরা দারুণ এনজয় করে এবং দারুণ ভালোভাবে কাজ করে, মন দিয়ে কাজ করে তারা। তো আমার মনে হয়েছে আমার সঙ্গে যখন এরকম কয়েক লক্ষ স্টুডেন্ট রয়েছে, এত 5-7-10 হাজার আমার কলিগ রয়েছে, তাদেরকে নিয়ে একটা বৃহত্তর পৃথিবী তৈরি করা যায়, একটা মানে অনেক বড় কাজ করা যায়। এবং সেটা আমি অলরেডি শুরু করেছি, সামাজিক স্বার্থে শুরু করেছি, এবং তারাও এগিয়ে এসেছে। এবং আমার মনে হয় যে এটাই আমার এখন আলটিমেট উদ্দেশ্য হবে, ফোকাস হবে, যে আমি যতটা পারি মানুষের জন্য কাজ করতে চাই। আপনার তো হসপিটাল রয়েছে, তার সাথে সাথে স্পোর্টস ইউনিভার্সিটিও আসছে। এই স্পোর্টস ইউনিভার্সিটির ভাবনাটা একেবারে তো অভিনব। আমার মনে হয় যে ভারতের মধ্যে এটা প্রথম যেটা একটা বেসরকারি সংস্থা এই ধরনের স্পোর্টস ইউনিভার্সিটি আনতে চলেছে। কিভাবে ভাবলেন বিষয়টা? স্পোর্টস ইউনিভার্সিটি তো আসছে, এবং এটা হচ্ছে প্রাইভেট ইনিশিয়েটিভে ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি। এবং বেঙ্গলে তো একদম স্পোর্টস ইউনিভার্সিটি ছিলই না, এটা একটা প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে। তো আমার মাথায় এসেছিল যে আসলে স্কুল কলেজের বাচ্চারা সবসময় স্পোর্টসের মধ্যে থাকে, তাছাড়াও আমার মনে হয়েছে যেন আচ্ছা আমরা সৌরভ গাঙ্গুলির পরে আর কি পেলাম, কিছু পাচ্ছি না তো। এবং সেখানে আমার মনে হয় যে যে এখানে ডিস্ট্রিক্টগুলোতে গেলে বোঝা যায় যে তারা এই ছেলেমেয়েরা আছে যারা বিভিন্ন স্পোর্টসে ট্রেনিং নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, তারা প্রপার ট্রেনিং সেন্টার নেই, তাদেরকে প্রপার স্পোর্টস সেন্টার নেই। সৌরভের পরে নতুন কোনো প্রতিভা যেটা নিয়ে আমরা পরবর্তীকালে গর্ববোধ করতে পারি, গর্বিত হতে পারি, এরকম প্রতিভা এখান থেকে তার মানে আমরা পেতে চলেছি। তো আমি একটা প্রতিভা দিলাম আমার স্কুল থেকে, যেটা চুচুড়া স্কুল থেকে, এই যে এবার আন্ডার 18 যে ওমেন ক্রিকেট, সেখান থেকে একটি মেয়ে, সে তো আমাদের স্কুলের একটি মেয়ে, সে তো দারুণ খেললো এবং ওই উইনিং টিমে ছিল। তা সেখানে আমরা এরকম আমার মনে হয়েছে, এবং আমাদের অনেক মেয়ে এখানে শুটিংয়ে খুব ইন্টারেস্টেড, শুটার হিসেবে কাজ করছে, এবং অনেক ন্যাশনাল ইয়েতে তারা গেছে। তারপরে বিভিন্ন সময় স্টুডেন্টদের দেখি তারা হয়তো আমাদের অজান্তেই তারা আমাদের স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, কিন্তু তারা বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্টে তারা পার্টিসিপেট করছে। তো আমার মনে হয়েছে যেন যে তাহলে এটা ফর্মালি কেন করবো না আমরা। তার জন্য আমি এবার গিয়েছিলাম লিডসে গিয়ে লিডস ব্রাকেট ইউনিভার্সিটি, সেখানে ওরা স্পোর্টস নিয়ে দারুণ কাজ করছে, এবং সেখানে প্রতি বছর প্রচুর ওখানকার স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল গেমসে পার্টিসিপেট করছে, তারা ইয়ে করছে, অ্যাওয়ার্ড পাচ্ছে, তারা মেডেল পাচ্ছে। সেখান থেকে ইন্সপায়ার্ড হলেন? ইন্সপায়ার্ড হলাম, হ্যাঁ। এবং সেখান থেকে তাদের সঙ্গে কথা বললাম এবং দেখলাম যে কমপ্লিটলি অন্য রকম ব্যাপার। এটা মানে না দেখলে বোঝা যাবে না যে কমপ্লিটলি এটা টেকনোলজি ড্রিভেন একটা সিস্টেম। আমি একাই চা খেয়ে যাচ্ছি, টেকনোলজি ড্রিভেন সিস্টেম একটা, সেই সিস্টেমের মধ্যে আমি যদি মনে করলাম যে আমি তাহলে আমাদের স্টেটে আমি একটা এরকম ভাবতে পারি, এবং সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলার সঙ্গে সঙ্গে উনি ওয়েল অ্যাকসেপ্ট করলেন এটা। এবং আমার ধারণাটা হলো যে আমি যদি আমার নিজের শহর চুচুড়া,
যেখান থেকে ওই প্রথম আমার শুরুটা হয়েছিল গ্যারাজে কম্পিউটার ট্রেনিং সেন্টার, তা সেইখানে স্পোর্টস ইউনিভার্সিটির সেট আপ করছি এবং এর সঙ্গে লিঙ্ক থাকবে প্রত্যেকটা আমাদের ডিস্ট্রিক্টের আমার যে ইউনিটগুলো আছে সেখানে, এবং এখানে যেমন একটা স্পোর্টস কমপ্লেক্স তৈরি হবে, প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে স্পোর্টস কমপ্লেক্স তৈরি হবে এবং তার সঙ্গে একটা লিঙ্ক হবে, এবং যাতে সারা বাংলার, প্রথমে বাংলাকে নিয়েই ভাবছি আমি, সারা বাংলার ভালো ভালো ট্যালেন্টেড বাচ্চারা বিভিন্ন ডিস্ট্রিক্টের ওই স্পোর্টস সেন্টারগুলোতে তারা ট্রেনিং করবে। সেখান থেকে যারা আমার ইউনিভার্সিটিতে জয়েন করতে চায় বিভিন্ন আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামে তারা সেখানে করতে চায়, এবং ওই ইউনিভার্সিটির সঙ্গে একটা স্কুল থাকছে যেটাতে অনলি যারা ইন্টারেস্টেড ফর স্পোর্টস বাবা মা তাদের বাচ্চাদেরকে সেই স্কুলেই ভর্তি করবে। অর্থাৎ ক্লাস 1 থেকে আমরা জানবো যে এই ছেলে বা মেয়েটি এসছে পড়াশোনা করতে, কিন্তু তাদের আলটিমেট উদ্দেশ্য স্পোর্টস। যেরকম তারা হাতে কলমে শিক্ষা পায়, এখানে সাইয়ের সাথে সাথে মানে হাতে কলমের শিক্ষার সঙ্গে সঙ্গে তার সাথে পুঁথিগত শিক্ষাটাও পেয়ে যাচ্ছে, এবং সেটা করতে করতে তাদের আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রেনার আনবো, অনেকগুলো ইভেন্টে আমরা তাদেরকে কন্টিনিউয়াস ট্রেনিং করিয়ে যাবো, ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়েদেরকে ট্রেনিং করাবো, তারা যারা ভালো করবে তারা সেন্ট্রালে নিয়ে আসবো তাদেরকে আমরা। এই করতে করতে আমার লক্ষ্য যে আগামী 10 বছর একটা পরিকল্পনা যদি করতে পারি তাহলে ডেফিনেটলি আমাদের বাংলা থেকে বেশ কিছু ছেলে মেয়েকে আমি ইন্টারন্যাশনাল ইভেন্টগুলোতে পার্টিসিপেট করাতে পারবো এবং ডেফিনেটলি তারা উইন করবে বলে আমি আশা রাখি। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। সত্যমদা, দেখা যায় বারবারই ঘুরে ফিরে আপনার যে কোনো কর্মকাণ্ডে জেলার একটা প্রায়োরিটি সবসময় লক্ষ্য করা যায়। সেটা কি আপনি নিজে যেহেতু চুঁচুড়ার মতন একটা জায়গা থেকে উঠে এসেছেন সেই কারণে? ডিস্ট্রিক্টে তো ভালো কিছু নেই। আমি ধরো সিবিএসসি স্কুল করেছি, যেখানে সিবিএসসি স্কুল ছিল না, সিবিএসসি বোর্ড স্কুল ছিল না, যেন ফালাকাটা, লোকে ভাবতেই পারবে না ফালাকাটাতে একটা ওরকম একটা ইনফ্রাস্ট্রাকচার করে আর সিবিএসসি বোর্ড স্কুল খুলবে কেউ সাহস করে, এটা খুলতেই পারেনি। আমি গিয়ে খুলেছি ফালাকাটাতে, আলিপুরদুয়ারে, রায়গঞ্জে, বালুরঘাটে, তোমার ইয়েতে কোচবিহারে, বিভিন্ন জায়গাতে, নবদ্বীপে, বিভিন্ন জায়গাতে, এবং যেখানে আমাকে মানুষ ডাকেন, যেখানে তারা বলেন, আমাকে হয়তো একজন মানুষ, আমি কোথাও গেছি দেখা হয়েছে, আচ্ছা আমার এখানে না জানেন তো আমাদের এই পোর্টাল ব্যাপারটাতে কোথাও সিবিএসসি স্কুল নেই, বা কোথাও ইঞ্জিনিয়ারিং কলেজে নেই, বা কোথাও ম্যানেজমেন্ট কলেজে নেই, বা বিএড কলেজে নেই, আরে দেখুন না ওখানে। আমি সঙ্গে সঙ্গে কিন্তু ওইটাকে আমি নোট করি এবং করে বলে, আচ্ছা দেখুন তো চলুন ওখানে অনেক এরা বলছে যে এটা কিছু করতে, এবং আমি সাকসেসফুল কিন্তু সেখানে। এবং এই নয় যে আমি ওখানে করলাম বা সেখানে চলছে না বা সেরকম কিছু নয়, এটা ভগবানের অসীম আশীর্বাদ। আমি যেখানেই যা করেছি সেখানে স্টুডেন্ট কিন্তু কমপ্লিট ভর্তি হয়েছে, এবং সেখানে কিন্তু মানে স্কুলগুলোকে দেখলেই বোঝা যাবে কোথাও 2000, 5000, 3000, 4000 বাচ্চা স্কুল কলেজগুলোতে পড়ছে, এবং সেখানে মানে আমার মনে হয় যে না সত্যি একটা কিছু করতে পারলাম। কলকাতায় তো সবাই করতে পারে, না করার কি আছে, কলকাতায় যে কোনো কিছু করলেই স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে লাইন দিয়ে স্টুডেন্ট আসবে, কিন্তু একটা ডিস্ট্রিক্টে যদি প্রপার কিছু করা যায় এবং সেখানে যদি চ্যালেঞ্জ তো বটে, চ্যালেঞ্জ, এবং সত্যিই মানুষের জন্য হেল্প করা হলো। এটা একটা সিবিএসসি বোর্ড স্কুল নেই, যেমন শিলিগুড়িতে আমি দেখলাম নর্থ বেঙ্গলে এন্টায়ার নর্থ বেঙ্গলে কোনো জায়গা মেয়েদের জন্য সিবিএসসি বোর্ড স্কুল নেই। অনেক আমাকে বাবা মা বলেন যে আমাদের একটা, আপনি মেয়েদের জন্য স্কুল কেন করছেন না, অনলি মেয়েদের জন্য, কিন্তু আমি তো এটা বিলিভ করি না। কেন, ছেলে মেয়ে আলাদা কিসের, একসঙ্গে পড়াশোনা করবে। কিন্তু অনেক বাবা মা চান যে না মেয়েরা একটু আলাদা পড়াশোনা করুক, তার মেয়েরা, এটা হয়তো অনেক কনজারভেটিভ ফ্যামিলি থেকে বলেন বা কিছু করেন, কিন্তু আমি সেই জন্য শিলিগুড়িতে একটি রেসিডেন্সিয়াল সিবিএসসি বোর্ডের মেয়েদের স্কুলে বছরে চালু করেছি, এবং সেটাতে মানে এত প্রথম থেকেই এত বেশি এত রেসপন্স আসছে যে, এবং আজকে শুধু আমাদের স্টেট থেকে না, অন্যান্য স্টেট থেকে বাচ্চাদেরকে হোস্টেলে রাখার জন্য তারা বলছেন। চুঁচুড়ার ঠিক যে জায়গাটায় কম্পিউটার ট্রেনিং সেন্টারটা খুলেছিলেন, জায়গাটা এখনো রেখে দিয়েছেন? আছে জায়গাটা? হ্যাঁ আছে, স্মৃতি বিজড়িত জায়গা আছে তো, সেটা আছে, এবং সেটা আমি তো ওখান থেকে যাতায়াত পথে আমি দেখি, ঘাড় ঘুরিয়ে দেখি যে ওই জায়গাটাই প্রথম অনেকে দেখায় যে আমার এখানে প্রথম কম্পিউটার ট্রেনিং সেন্টার। জায়গাটা রেখে দিয়েছেন? আমার তো জায়গা নয়, জায়গাটা অন্যের রেন্টেড জায়গা ছিল, হ্যাঁ তারা হয়তো ওখানে থাকছে। তা আমি আর তখন আমাদের অত টাকা কোথায় যে গাড়ি কিনবো, গাড়ি তো ছিল না, বা আমাদের ফ্যামিলির কারো গাড়ি ছিল না, গ্যারেজটা অন্যের গ্যারেজ রেন্ট করতে হয়েছিল। সত্যমদা, গল্প করতে গিয়ে বারবারই দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী, অনুন্নত শ্রেণী, তাদের কথা কিন্তু উঠে আসছে আপনার কথায়, যাদের জন্য আপনি সত্যম রায় ফাউন্ডেশন চালান, সেই সমস্ত ছেলেমেয়েদের আপনি শিক্ষার আলো দেন। তাদের জন্য কোথাও কখনো আপনার কি মনে হয় যে কোনো স্কলারশিপ এই ধরনের কোনো বিষয় রাখা উচিত? আমার প্রত্যেকটি ইনস্টিটিউশনে 10% ফুল ফ্রি, 10% হাফ ফ্রি স্টুডেন্টশিপ আছে। হ্যাঁ, 10% ফুল ফ্রি, 10% হাফ ফ্রি, মানে যদি 2 লক্ষ স্টুডেন্ট হয় সব মিলিয়ে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, কলেজ, ম্যানেজমেন্ট সব মিলিয়ে, ইউনিভার্সিটি মিলিয়ে 2 লক্ষ স্টুডেন্ট, 10% মানে 20,000 স্টুডেন্ট ফুল ফ্রি পড়ে, 20,000 স্টুডেন্ট হাফ ফ্রি পড়ে। এটা তো আমার সমস্ত ইনস্টিটিউশনে 10% ফুল ফ্রি, 10% হাফ ফ্রি এটা করা আছে।
আর এখানে ইউনিভার্সিটি যেটা আছে চ্যান্সেলার স্কলারশিপ, ওকে, এবং চ্যান্সেলার স্কলারশিপটা আমাদের এখানে বলাই আছে যে যদি কেউ এখানে পড়তে চায়, হ্যাঁ, তো রেজাল্ট তার একটা ক্রাইটেরিয়া আছে কতগুলো, এই ক্রাইটেরিয়া ফুলফিল করে তারা যদি এখানে পড়াশোনা করতে চায় চ্যান্সেলার স্কলারশিপ সে পাবে। এবং তার জন্য অর্থাৎ এখানে টাকা পয়সার জন্য কারোর পড়তে পারেনি, আমার এই 35 বা 36 ইয়ার্স জার্নিতে আমার কাছে কেউ বলেছে এবং তার মানে টাকার অভাবে পড়তে পারেনি, আমি কিন্তু আমার জ্ঞানও তো আমি এটা করতে দিইনি কখনো। এবং আমার কানে যদি কেউ তুলে দিতে পারে যে এটা নিজের সেই পুরনো সময়ের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, এটা একটা গল্প আছে এটা নিয়ে, যে মানে এখানে এখনো হয়, এটা সব জায়গাতেই হয়। আমার গল্প আছে যেটা, যে হয়তো কেউ একটা যখন কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিল, আমাকে আমার কোনো একজন ম্যানেজার বলছেন যে স্যার আমি ওকে খুব ভাবছি যে একজন স্টুডেন্ট এসছে, তাকে ভর্তি করবো, হ্যাঁ, তার কোর্স ফি সব বুঝিয়ে দিলাম। বুঝিয়ে দেওয়ার পরে সে লাস্টে যখন তার ফিসটা দেবে, সে একটা পকেট থেকে চিরকুট বের করে আমার সামনে দিচ্ছে। অর্থাৎ চিরকুট আমাকে ধরেছে, আমার কাছ থেকে ওই চিরকুটটা করে নিয়েছে যে প্লিজ অ্যালাউ হিম ফ্রি স্টুডেন্টশিপ, ওকে। তাহলে লাস্টে চিরকুটটা বের করে দিচ্ছে, ওকে। তাহলে আপনি যদি এটাই করতে থাকেন তাহলে তো আমাদের খুব ডিফিকাল্ট। দেখো এটা কতজন হবে, তোমার একটা ক্লাসে তোমার 50 জন পড়ছে, তার মধ্যে যদি 5-7টা বাচ্চা ফ্রি পড়ে তাহলে তো প্রবলেম, সে প্রবলেম তো তোমার কিছু নেই। তা আমার কাছে যে কেউ পৌঁছবে এবং সে মানে তার পয়সার জন্য সে পড়তে পারবে না, মানে এটা অন্তত মানে আমার সঙ্গে যারা থাকে তারা জানে, এবং সেটা মানে আমি কখনো করতে দিই না। এবং আমার কাছে আমি সবসময় বলি যে কারোর কোনো অসুবিধা থাকলে প্লিজ আমার কাছে জানিয়ে দিও, আমি নিশ্চয়ই এটা আমি করবো, এটা করতে চাই আমি সেটা। ফ্রেন্ডস অফ বাংলাদেশের আপনি ভারতের ভাইস চেয়ারম্যান, এছাড়াও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, যেখানে যে সংগঠন বাঙালির একেবারে প্রাচীন সংগঠন, যার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন মানুষের নাম জড়িত রয়েছে, তার সাথে আপনি রয়েছেন যুক্ত, এছাড়াও এনএবিসি, এই এত কিছু কিভাবে সামলান একসাথে? মানে এটা শুধু নিখিল বঙ্গ বা ফ্রেন্ডস অফ বাংলাদেশ নয়, এনএবিসি সারা পৃথিবীতে যদি কোনো বাংলা ভাষা নিয়ে, আমাদের ভারতের সাহিত্য সংস্কৃতি নিয়ে যখন কোনো প্রোগ্রাম কিছু হয় এবং আমি যদি কোনো ইনভিটেশন পাই, আমি ডেফিনেটলি সেটা অ্যাটেন্ড করার চেষ্টা করি। সেটা কোনো সাহিত্য আলোচনা হতে পারে, সেটা কোনো কি বলে সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে, সেখানে কোনো ডিবেট হতে পারে, সেখানে কোনো বুক ফেয়ার হতে পারে, যেটা হোক না কেন আমি চেষ্টা করি সেখানে পৌঁছে যাওয়ার জন্য, শত কাজ সত্ত্বেও আমি চেষ্টা করি। আর এই নিখিল ভারত এটা আমাদের সবথেকে প্রাচীন একটি সাংস্কৃতিক সংগঠন, তার সঙ্গে আমি যুক্ত হতে পারে আমার মনে হয়েছে যে এটা আমার করা উচিত। এবং যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সভাপতি হয়েছিলেন যে অর্গানাইজেশনের, এবং যেটা শুরু হয়েছিল আমাদের বেনারস থেকে, সুতরাং সেই জায়গাতে আমি মনে করি যে এটা আমার কাছে একটা হিউজ থিং, এবং যার জন্য এই বছরের শতবর্ষটা আমার ক্যাম্পাসের মধ্যে এটা তৈরি হলো এটা। এবং এটা তোমরা দেখেছো যে প্রচুর বিদগ্ধ মানুষ এখানে এসেছিলেন, এবং সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন ইউনিট থেকে যারা মেম্বার তারা এখানে হাজির হয়েছিলেন। তারা 3 দিন কত কষ্ট করে এই ক্যাম্পাসের ভেতরেই তারা ছিলেন, ক্লাসরুমের মধ্যে তারা 3 দিন থেকেছেন। হ্যাঁ, এখানে স্টুডেন্টদের টয়লেট ইউজ করেছেন তারা, এখানে থেকেছেন, ঠিক আছে। এবং এরকম কয়েক হাজার মানুষ এখানে ছিলেন। তা আমি সুতরাং এখানে যখনই এরকম কিছু ঘটে তখনই চলে যাই। আর ফ্রেন্ডস অফ বাংলাদেশ এটা একটা অন্যরকম আবেগ, আমাকে বহুদিন আগে আমি এর সঙ্গে যুক্ত হয়েছিলাম, এবং দুই বাংলার সংস্কৃতির যে মেলবন্ধন ঘটানো উচিত, এবং দুই বাংলার মানুষের মন প্রাণ সবই তো একই রকম, তাদের ভাষা, তাদের কথা, তাদের খাদ্য, তাদের সব কিছু রুচি সব কিছু একই রকম, এবং দুই বাংলার মেলবন্ধন আমাদের এই ফ্রেন্ডস অফ বাংলাদেশ দিয়ে অনেকটা আমরা করতে পেরেছি। শুধুমাত্র সাংস্কৃতিক চর্চা নয়, এর মধ্যে দিয়ে আমরা দুই দেশের বিভিন্ন রকম ইয়েগুলো ইম্পর্টেন্ট ইস্যুসগুলোকে আমরা তুলে ধরতে পেরেছি। ইম্পর্টেন্ট ইস্যুস নিয়েও ডিসকাশন হয়েছে, কখনো হয়েছে দিল্লিতে, কখনো কলকাতায়, কখনো ঢাকাতে, কখনো কক্সবাজারে, কখনো আসামে। এই এত কিছুর মধ্যে ফ্যামিলি তো ডেফিনেটলি সাফার করে, সত্যি সাফার করে কি ফ্যামিলি? আমি নিজেও সাফার করি, ফ্যামিলি সাফার করে, আমি নিজেও সাফার করি এর জন্য। কারণ হচ্ছে যে কখনো কখনো তো কখনো কখনো তো ফ্রাস্ট্রেশন আসেই, যে তখন মনে হয় যেন যে এটা আমি একটু মানে অন্যরকম আর কি, মানে এই যে কখনো ইচ্ছে হলো ইচ্ছার মতো চলি, তো আমার নিজেকে একটু আমার নিজের ইচ্ছার মতো আমি সবসময় চলতে ভালোবাসি। কখনো মনে হলো ঠিক আছে আমি কিন্তু আমার ইচ্ছে হচ্ছে আমি ফোন বন্ধ করে আমি কোথাও 7 দিন 10 দিন আমি একদম ধরাছোঁয়ার বাইরে চলে যাব, কিন্তু হয়তো মনে হয় যে তার মধ্যেই কত ইম্পর্টেন্ট কিছু কাজ রয়েছে, কি করে যাব, এটা হয়তো এসে যায়। তাছাড়াও ফ্যামিলি ডেফিনেটলি আমার তখন মানে আমরা খুব মানে একাকিত্ব এসে যায়, যে যখন কিছু করতে করতে একটা জায়গাতে যাওয়া হয় তখন দেখা যায় মানুষ না যেমন কাছে আসেন
আবার ফ্যামিলির মানুষ অনেক দূরে চলে যান বিকজ অফ তখন আমি না মানে একটা জনগণের হয়ে যেতে হয় আমাদেরকে, অনেক জনগণের হয়ে যায়। যখন জনগণের হয়ে যায় আমরা জনগণের ডাকে যেতে হয়, তাদের কোনো প্রোগ্রামে যেতে হয়, তাদের কোনো কমিটমেন্ট রাখার জন্য যেতে হয়, তখন ফ্যামিলি ডেফিনেটলি সাফার করে এবং ফ্যামিলিকে টাইম কম দিতে হয়। মানে আমার একদম একদম যে ক্লোজ ফ্যামিলি সেটা না অনেক সময় আমাদের সঙ্গে যেতে পারে, আমার সঙ্গে তারা থাকতে পারে, তারা সেই কাজের মধ্যে তাদেরকে আমি নিয়ে গিয়ে সময় দিতে পারি। কিন্তু যারা একটু আউটার ফ্যামিলি, হ্যাঁ মানে আমার অন্য অন্য ফ্যামিলি মানে সারাউন্ড মানে মানে এক্সটেন্ডেড ফ্যামিলি যেগুলো, তারা তো ডেফিনেটলি তাদের সঙ্গে যোগাযোগ কমে যায়, তারা সাফার করে, তাদের হয়তো মনে হয় যে আমি অনেক দূরে চলে গেছি। আমারও অনেক সময় মনে হয় যে আমি কি সত্যিই দূরে চলে গেলাম, আমি তাদেরকে আরও কাছে টেনে নিতে পারতাম, তাদেরকে নিয়ে থাকতে পারতাম, তাদেরকে আরও বেশি সময় দিতে পারতাম মনে হয়। কিন্তু সেটা ছেলে এদের থেকে কোনো কমপ্লেন আসে? আসে তো বটেই, আসে, হ্যাঁ আসে, কমপ্লেন আসে, তাদেরকে বোঝাতে হয়, হ্যাঁ তাদেরকেও কাজের মধ্যে ইনভলভ রেখে দিই সেই জন্য। তবে আমার মনে হয় যে এমন এবার থেকে না এমন কিছু, হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ আবার আমি ঠিক করেছি যেটা এবার বছরের 4-5টা এমন প্রোগ্রাম করব যেটা পুরো ফ্যামিলিকে নিয়ে একদম সঙ্গে রাখা যায় আর কি। মানে বিভিন্ন কিছু করব, এমন কিছু করব যেটা কমপ্লিট বছরের কয়েকটা দিন ফ্যামিলির সঙ্গে পুরোপুরি মানে বন্ডিংসে আরও বেশি বন্ডিংস থাকে। আমাদের চুচুড়ার বাড়িটা অ্যাকচুয়ালি ওরকমই ছিল, আছে এখনো। আসলে বাবা চলে গেলেন গত বছর, বাবা চলে গেছেন, হ্যাঁ আছে, মা বাবা ওখানেই থাকতেন, যার জন্য আমাদের যে কোনো অনুষ্ঠান মানে যে কোনো অনুষ্ঠান আমরা চুচুড়ার বাড়িতে চলে যেতাম, আমাদের ফ্যামিলি সমস্ত সবাই ওখানে ডেকে নিতাম, ডেকে নিয়ে সবাইকে আমরা বছরে কয়েকবার আমরা মা রয়েছেন কয়েকটা প্রোগ্রাম আমরা ওখানে করতাম। তো তাতে জমায়েতটা হয়, ফ্যামিলিকে টাইম দেওয়া যায়। কিন্তু এখন বাবা চলে গেলেন, এখন একটু ভয়ের হয়েছে ওটা। তা সেই জন্যে আমার একটু আবার মিস করছি আমি যে হয়তো আমরা ফ্যামিলিকে নিয়ে টাইম দিতে গেলে চুচুড়ার বাড়িটা হয়তো সেই অর্থে আর সেইভাবে এখন কাজ করছে না, হয়তো আমাকে অন্য কিছু ভাবতে হবে এখন। তার মানে সেই বাড়িটা নিয়েও কিছু প্ল্যানিং মাথার মধ্যে চলছে? হ্যাঁ ডেফিনেটলি আছে, আমার তো সেই বাড়িটা সারাউন্ডিং জায়গাগুলো নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে যে সেখানে এমন কিছু করতে হবে যে সেখানে আমার বাবা বা ওখানে থাকতেন, সুতরাং সেখানে যদি আমি কিছু একটু ভালো মানে সিনিয়র সিটিজেনদের জন্য কিছু থাকার ব্যবস্থা করতে পারি, ওখানে একটা স্কুল করতে পারি বাচ্চাদের জন্য যারা একদম ওই বিলো পভার্টি লাইনের বাচ্চারা পড়াশোনা করবে, ওই জায়গাতে একটু সারা সময় সব কিছু তো আমাদের ওখান থেকে আসা, ওইখানটা যাতে মানে একদম সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা বৃহত্তর ফ্যামিলি করে তৈরি করা যায়। হ্যাঁ সেটাই আমি ভাবছি, ওটা একটা কিছু ওখানে একটা কিছু ভাবছি, এরকম একটা কিছু করবো। তবে সেটা নিশ্চয়ই কমার্শিয়াল কিছু নয়, নিশ্চয়ই এটা একদম কমপ্লিটলি এটা সোশ্যাল কিছু কাজই ওটা আমি করবো ওখানে। সত্যম দা, উইশ ইউ অল দ্য বেস্ট। এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য নিউজ 18-কে অনেক অনেক ধন্যবাদ। এবং সব থেকে বেশি করে আশা রাখবো এই যে স্পোর্টস ইউনিভার্সিটি, সেই স্পোর্টস ইউনিভার্সিটি থেকে যাতে আরও বেশি নতুন নতুন প্রতিভা বেরিয়ে আসুক এবং আমাদের বাঙালি হিসেবে আরও বেশি করে গর্বিত করুক।